বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো স্বপ্নময় চক্রবর্তীর গল্প রামযতনের বাগান। ওই এক কথা রোজ রোজ, দাবুদা অফিস চললে? ও তো জানেই আমি অফিস যাচ্ছি, রোজই যাই। গত 3 মাস ধরে এ পথেই যাই। হেড অফিস থেকে বদলি হয়েছি গোডাউনে, গোডাউন কিপার, বলা যায় প্রমোশনই। বাস থেকে নেমে গ্যালিফ স্ট্রিটের খাল বরাবর হেঁটে গেলে চিতপুর রোড, ওখানেই আমার গোডাউন। এটাই আমার পথ। আমি কোনো দিন চোঁ করে চলে যাই, ও দেখতে পায় না। রোদ্দুরে বা বর্ষায় ছাতা দিয়ে আড়াল করি মুখ, ও দেখতে পায় না। দেখতে পেলেই, দাবুদা অফিস যাচ্ছ? হ্যাঁ। ভালো আছো? হ্যাঁ। বৌদি ভালো? হ্যাঁ হ্যাঁ। আর ছেলেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। ঘাটটা বেশ খানিকটা কাজ করে ও। আমার ভালো থাকার ইনফরমেশনে ওর খুশির কারণ আমি বুঝি না, কিন্তু আমার কেমন ঝামেলা ঝামেলা লাগে। কোনো দিন আবার দুবেলাই দেখা হয়ে যায়। বাড়ি ফিরবার সময় ওই একই জিনিস, শুধু অফিস যাচ্ছেন এর বদলে বাড়ি ফিরছেন। এই স্বল্প সময়ের সংলাপ যখন চলে, তখন আমি কিন্তু দাঁড়াই না, চলতে চলতেই উত্তর দিই। অনেকটা এগিয়ে গেলে শুনি, পরে একদিন অনেক গল্প করব। হ্যাঁ, উচিত আমিই বলি, তুই ভালো আছিস তো জীবন? জীবন তখন ওর জীবন কাহিনী বলতে শুরু করে। যেমন, মেয়েটাকে নিয়ে তো জানোই তো অনেক ভুগছি। এদিকে আমার আবার গ্যাস্ট্রিক, কালো পায়খানা হলো। এইসব পেট্রোল মোবিলের গ্যাস পেটে যাচ্ছে না, ও গাঁদালি পাতার ঝোল খাচ্ছি কদিন। ওই দেখো না, টিফিন কৌটো করে বউ এসে দুপুরবেলা দিয়ে যাবে। আমি আস্তে আস্তে পা চালিয়ে চলে যাই, ও বলতে থাকে। সেদিন আমাদের অফিসে ছিল বসে আঁকো প্রতিযোগিতা। ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, গ্যারেজটা আসতেই জীবন ধরল। আরে বাবা, তোমার ছেলে বুঝি? বলে এগিয়ে এলো। তেল কালি মাখা গেঞ্জি, কালি ঝুলি মাখা হাত, আদর করে আর কি। এরপর থেকে শুরু হয়েছে প্রেজেন্টেশন। কোনোদিন একটা পাকা পেঁপে দিয়ে বলে, এই রামযতনের বাগানে হয়েছে, ছেলেকে খাওয়াবেন ডাবুদা, লিভারটা ভালো থাকে। কিংবা এক গোছা কাঁঠালি চাপা দিয়ে বলে, নিন নিন ডাবুদা, রামযতনের বাগানের। বাগান শুনলেই একবার এদিকটা তাকাতে হয়। দেখি কাঁঠালি চাপা গাছটা কত বড় হয়ে গেছে। দেখি ফুল ভর্তি করবী, জবা, এক ঝাঁক কলাবতী গাছ। আমরা বলতাম রামযতনের বাগান। রামযতন ঢালু হয়ে জলের দিকে যাওয়া খালপাড়ে বেড়া বেঁধে ফুল গাছ লাগিয়েছিল। আমি ছোটবেলায় দেখেছি রামযতন ভোরবেলায় ওর বাগানে খাটিয়া পেতে বসে থাকত। আমি ওর বুকের ঘরঘর ঘরঘর আওয়াজ শুনতে পেতাম। রামযতনের ছিল হাঁপানির রোগ। মাঝে মাঝে ওকে দেখতাম কিরকম হাঁটু মুড়ে উপুর হয়ে অনেকটা প্রণাম করার কায়দায় পড়ে থাকতো খাটিয়ায়। ওটাই নাকি ওর ঘুম। ও থাকতো খালধারের পাশে বস্তির একটা খুপড়ি ঘরে। একটা কালি তৈরির ছোট্ট কারখানায় কাজ করত রামযতন। ঠান্ডা লাগলে হাঁপানি বাড়ে বলে ঠিকমতো স্নান করতো না। ফলে ওর পাকা গোঁফের রং কখনো দেখতাম সবুজ, কখনো লাল। ওই কারখানায় কখনো লাল কালি তৈরি হতো, কখনো নীল বা সবুজ। রামযতনের চুল আর গোঁফের রঙও সেভাবে পাল্টে যেত। ওর গায়ের চামড়াও একটা অদ্ভুত রং হয়ে গিয়েছিল। যখনই সময় পেত রামযতন খুটখুট খুটখুট করে বাগানের কাজ করত। ভোজপুরি না কি যেন ভাষায় গাছের সঙ্গে কথা বলতো। হ্যাঁ, তো আর কাও হাইলে তানি পানি লইব কা। গাছে ফুল ফুটলে রামযতন ফুলেদের সঙ্গে হাসত। আমার মা ফুল তুলতে যেত বাগানে, রামযতন উঁচু গাছের ডাল নিচু করে দিত।
রামযতনের মরে যাওয়াটা এক রহস্য। আমার মা বিশ্বাস করতেন ওর প্রাণ ছিল একটা স্থলপদ্ম গাছে। আমার বাবা ইসলামপুর থেকে এনে দিয়েছিলেন ওই ডাল। ওটা নিয়ে রামযতনের কি যত্ন! দুপুরে ছাওয়া করে রাখা, রাতে শিশির খাওয়ানো, জল দেওয়া। একদিন ডাল থেকে নতুন পাতা বেরোবার খবর দিতে এলো রামযতন, সঙ্গে 4টে লাড্ডু। বাবার ইসলামপুরের ঠিকানা চেয়ে নিয়ে গেল। বাবাকে চিঠিতে জানাবে এই সুখবর। বাবা ওখানে বদলিতে ছিলেন। কিছুদিনের মধ্যেই খুব ফুল ফুটতে শুরু করলো, অনেক। রামযতন মাঝে মাঝে একটা বড় কলাবতী গাছের পাতায় নিয়ে আসতো 2-4টে স্থলপদ্ম ফুল। মা লক্ষ্মীর আসনে দিতেন। কিছুদিন পর গাছটা শুকিয়ে যেতে লাগলো, আর রামযতনের শরীরটাও। রামযতন খেত না, খেলেই বমি হতো। বস্তির ছেলেদের বলতো ধরাধরি করে বাগানে নিয়ে যেতে। জীবন ছিল রামযতনের চেলার মতো। রামযতনকে বাগানে পৌঁছে দেওয়া আর ঘরে নিয়ে যাওয়া ছিল ওর ডিউটির মধ্যে। একদিন ভোরবেলা ওর সারা গায়ে অনেক শিউলি ফুল ঝরে পড়েছিল। ও মরে গিয়েছিল। স্থলপদ্ম গাছটা কেমন কাঠ কাঠ। আমি দেখতাম ওই নিষ্পত্র স্থলপদ্ম গাছটা আকাশের দিকে শুকনো ডালপালা মেলে কেবলই হায় হায় করত। জীবন মাঝে মাঝেই ওই শুকনো গাছটার গায়ে হাত বুলোতো। তন্ময় হয়ে গাছটার কি দেখতো কে জানে। ও খাল থেকে মাটির হাঁড়িতে তুলে আনতো পাক, ঢালতো ওই শুকনো গাছের গোড়ায়, জল দিয়ে স্নান করাতো, মাটি খোঁচাতো, ট্রামডিপোর পাঁচিল থেকে ঘুঁটে চুরি করে এনে গুঁড়ো করে দিত। আমি তখন সবে সিগারেট খাওয়া শিখেছি। রামযতনের বাগানের নিম গাছ তলায় লুকিয়ে সিগারেট খাচ্ছি। জীবন হঠাৎ চেঁচালো, দেখুন দেখুন ডাবুদা, গাছটা জীবন নিয়েছে ফিরে। দেখি ছোট ছোট 2টো সবুজ পাতার কুঁড়ি বেরিয়েছে গাছটার গা থেকে। জীবন পরদিন কিশোর কুমারের এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে খেতে কি গাইলো বাগানে নেচে নেচে। ক্রমশ আর একটু বেশি পাতা গজালো, আর বর্ষা এলে নতুন নতুন পাতায় ভরে গেল ওই গাছ। এ সময় জীবন রক্তবমি করে। জীবনের মা আমাদের বাড়িতে কাজ করত। মুখ্যদা না কি যেন একটা নাম ছিল। ও আমার মার কাছে এসে কেঁদে পড়ল, বৌদি, আপনার ওই পদ্ম গাছটা ডাইনি আমার কচিকে খেলো। জীবনের মায়ের ধারণা ছিল জীবনের থেকে প্রাণ পরমায়ু টেনে নিয়ে ওই মরা গাছটা বেঁচে উঠল। আরজিকর হাসপাতালে দেখানো হলো। জীবনের মা একদিন এসে বলল, বুকের ফটক তুলা হয়েছে, বুকে কাঠি পোকা ধরেছে। মা আতকে ওঠে, ও মা, যক্ষা! পদ্ম গাছ তখন ফুলে ভর্তি। জীবনের মা তখন একদিন করলো কি, রাত্রির থাকতে বাগানে গিয়ে পদ্ম গাছটার গোড়া থেকে কেটে দিল। জীবন ওর মার সঙ্গে আমাদের বাড়িতে প্রায়ই আসতো। নাইলন শাড়ি আর পাইলট পেন, উত্তমের পকেটে সুচিত্রা সেন, ওর কাছেই শিখেছিলাম। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে খেতি কি। এই খেতি কি বলার সময় অনেকটা ঘাড় ঝুঁকিয়ে দিত জীবন। জীবন বোধহয় বয়সে আমার চেয়ে বড়, তবু ও আমাকে দাদা ডাকত। মা জীবনের সঙ্গে মিশতে নিষেধ করেছিল আমাকে। ও বড় কাশত। আমাদের লক্ষ্মী ঠাকুরকে দেওয়া কলার টুকরো, শশার টুকরো চেয়ে চিনতে নিয়ে যেত জীবনের মা। জীবনকে ফল ফলাদি খেতে বলেছিল ডাক্তার। জীবনের মা প্রায়ই এসে কান্নাকাটি করত, 5টা টাকা ধার দেন না গো বৌদি, জীবনকে দুধ খাওয়াতে কইছে, ডিম খাওয়াতে কইছে, মাইনে থেকে কেটে নিবেন খন। মা বলতেন, কত আর কাটবো বলো জীবনের মা, মাইনে তোমার কবেই শেষ হয়ে গেছে। জানোই তো জীবনের মা, ডাবুর বাপ বাইরে থেকে নিজে খেয়ে যা পাঠায় তাতে হয় না। বাড়ি ভাড়া, ডাবু বাবলির পড়াশুনো, অন্য কারুর কাছে চাও। জীবনের সঙ্গে দেখা হলে কেমন আছি ভালো আছি বলতে বলতে যদি একটু দাঁড়িয়ে যাই, ও বলে, আসুন না ডাবুদা, এই বাগানটা দেখবেন একবার, আসুন, কেমন জবা লাগিয়েছি, বেগুনি রং, সাদা রং,
হলুদ রঙের জবা। আমার সময় হয় না, যাওয়ার সময় অফিসের তাড়া, ফিরবার সময় সন্ধে হয়ে যায়। 6টা পর্যন্ত অফিস, বাড়ি ফিরতে ফিরতে 7:30। আমি না গেলে ছেলেটা পড়তে বসতে চায় না। ইংলিশ মিডিয়ামে পড়ে, এক গাদা হোম টাস্ক। সেদিন ঝিরঝির বৃষ্টি, খালধারের রাস্তায় কোনো দোকান টোকান নেই যে একটু দাঁড়াবো। আমরা যে বাড়িটাতে থাকতাম সেটা ভেঙে এখন 4তলা বাড়ি, 8টা ফ্ল্যাট। ওদের কাউকেই চিনি না। বৃষ্টি ঝমঝমিয়ে আসতেই ছুটে যায় জীবনের গ্যারেজে। আরে এসো এসো ডাউদা, একটা বোনেট খোলা অ্যাম্বাসেডার থেকে ডেকে নেয় জীবন। গেট খুলে দেয়। বহুদিন পর জীবনের পাশে বসি। বাড়ি ফিরছ? হ্যাঁ। ভালো আছো ডাউদা? হ্যাঁ ভালোই। বৌদি ভালো তো? হ্যাঁ হ্যাঁ। আর ছেলেটা? হ্যাঁ ছেলে ঠিকই আছে। তোমার বোনটা কেমন আছে গো? ওই বাবলিদি, কতদিন দেখতে পাইনি। হ্যাঁ, ওরা গাড়ি কিনেছে। তা তুমিও কেন একটা ডাবুদা, না হয় ওই সেকেন্ড হ্যান্ড। এখানে মাঝে মাঝে আসে, মালিককে বলে কয়ে কম দামে করে দেবো তোমাকে। গাড়ি? দোষ কি যে বলিস জীবন। কেন কেন? কত ভালো চাকরি করো। কি আর ভালো না, ওই সময় যদি ওই নকশালি না করতে তবে আরও ভালো চাকরি করতে, তাই না ডাবুদা? স্কুলে ফার্স্ট বয় ছিলে তুমি। পন্টুদাকে মনে পড়ে ডাবুদা? মনে পড়ে, কিন্তু মনে না পড়লেই ভালো। তবে তুমি ধার ধর করে কিনে লাও একটা, মাঝে মাঝে বার করো। যেমন এইরকম বৃষ্টির দিনে বৌদি যা খুশি হবে না। ডাবুদা, এই বৌদি তো এমএ পাস নয়? হ্যাঁ, এবি শিক্ষিত লয়। কে জানে? উমা, কে জানে বলছো কেন? আইএ বিয়ে, তারপর তো এমএ, সবার লাস্ট। হেবি কঠিন হয়। হ্যাঁ হ্যাঁ, তা হয়। তোমার বাড়িটা মোজাইক পাথরের না ডাবুদা? না রে, পুরোটা কোথায় পারলাম। তোমার বাড়িটা একদিন দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, কি করে যাবো ডাবুদা? ওই তো ওই কামারহাটি নেমে একটা রিক্সা নিবি, বলবি রবীন্দ্র কানন। হ্যাঁ হ্যাঁ, যাবো একদিন রোববার দেখে, পরিবার নিয়ে যাবো। হ্যাঁ, তোমার বউ কথা টথা বলবে তো? হ্যাঁ, কেন বলবে না? তবে বোধহয় অহংকার নেই মোটে। আরে তোর ছেলেটার খবর কি জীবন? হ্যাঁ, 5 বছর চলছে। এই তো কখর বই কিনে দিয়েছি। আমি খেতে পাই না পাই, ওকে আমি ম্যাট্রিক পাস করাবই। মেয়েটাকে নিয়ে বড় ভুগছি ডাবুদা। ওমা, তোর মেয়ে হলো কবে? সে কি জানো না? কতদিনই বলেছি তোমাকে, ওর মাথার খুলিতে জল জমেছে। ও তো বয়স 1 বছর হয়ে গেল। কই বলিসনি তো? তুমি ভুলে গেছো ডাবুদা, কত কাজে থাকো। হয়েছে কি, ওর 6 মাস বয়স থেকেই ও মাথাটা বড় হতে শুরু করেছে। আর জি করে দেখালাম, বলছে ওই ম্যাড্রাস না কোথায় কি হাসপাতাল আছে, ওখানে চিকিৎসা ভালো হয়। কি করে দেখাবো ডাবুদা? মোটর গ্যারেজে কাজ করে পয়সা পাই বলো? মেয়েটার বেশি দিন বাঁচবে না গো। জানো, মেয়েটা বাবা ডাকতে শিখেছে। আমি হাত বাড়িয়ে দেখি বৃষ্টির তেজ। বৃষ্টি ধরে এসেছে। জীবন বলে, দেরি হয়ে যাচ্ছে ডাবুদা। বৌদি ভাবছে নিশ্চয়। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাকে কটা বেল ফুল তুলে দিই। হেবি সুবাস গো, বালিশের পাশে রেখে দিও। জীবনের পিছু পিছু যাই আমি। ও বাগানে ঢোকে, আমি ঢুকি না। অন্ধকারে কি দরকার, সাপকোপ থাকতে পারে। কি বিশাল হয়ে গেছে নিম গাছটা। একটা কাঠবিড়ালি সুরুত করে পালালো। এই নিম গাছের ডালে দোলনা বানিয়েছিলাম। ওইখানে পল্টুদা রাখতো মালপত্র। ওইখানে ছিল স্থলপদ্ম গাছটা। জীবন ফিরে আসে, বলে, একদিন একটু সময় করে এসো, একটা জিনিস দেখাবো।
এখন এই নাও, এই নাও। এক মুঠো বেলফুল দেয়, টাটকা। আমি পকেটে রেখে বলি, জীবন, একদিন তোর মা ছুটে এসেছিল, আমার মাকে বলল, সর্বনাশ, জীবন আমার রামযতনকে স্বপ্নে দেখেছে, ও আর বাঁচবে না। জীবন বলে, এখনো দেখি, স্বপ্নে নয়, এমনিতেই। এই ধরো, ফুল টুল ফুটলে হাওয়ায় গাছের পাতা যখন নড়ে, ফুলগুলো আলটিমেটলি আমি ফেলে দিই ঠিক বাস থেকে নেমেই। বড্ড খোঁচা দিচ্ছিল, আর পারছিলাম না। জীবনটা যে কি না। মারহাট্টা খাল মজে গেছে। আগে লঞ্চ চলতো, সুন্দরবনের লঞ্চ। ওই লঞ্চে করেই একদিন সুন্দরবন থেকে এখানে এসেছিল জীবনের মা। আর এই খাল ধারেই মুখ থুবড়ে পড়েছিল কলমি শাক তুলতে গিয়ে। যে লোহার পাইপ দিয়ে গঙ্গার মাটি যেত সল্টলেক ভরাট করতে, সেগুলো সরানোর কাজ চলছিল তখন। এখানে ওখানে লোহা লক্কর। জীবনের মায়ের মাথা ঠুকে গিয়েছিল এরকম এক লোহার টুকরোয়। বাঁচেনি। ঠিক তার আগের দিন মা ওকে বিদেয় করে দিয়েছিল। তোমার আর মুখ দেখতে চাই না, এত বড় আসপদ্দা তোমার, এত বড় কথা বলতে পারলে তুমি। স্পষ্ট মনে আছে সেদিনের ঘটনাটা। আমি কলেজে পড়ি, 1971। কবিতা লেখার খাতার পৃষ্ঠা ছিঁড়ে আমি লিখছিলাম ডাক্তারবাবুদের উদ্দেশ্যে সতর্কবাণী। যে সমস্ত ডাক্তার রাত্রে রুগী দেখতে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করছেন, তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। যে সমস্ত ডাক্তারবাবু 4 টাকার বেশি ফি নিচ্ছেন, তাদের সাবধান করে দেওয়া হচ্ছে। আমি তখন বিশ্বাস করতাম 70-এর দশক মুক্তির দশক। পল্টু দ্বারা বুঝিয়েছিল কৃষক গেরিলারা আর কয়েক বছরের মধ্যে কলকাতার দখল নেবে, আর তখন জঙ্গলময় ওই রামযতনের বাগানে গোপনে মজুদ হচ্ছিল পাইপ গান। জীবনের মা সেদিন 30টা টাকা দিল মাকে, বলল, বৌদি, এই ধরো 30টা টাকা, এইবার আমার বাসনটা দেও। জীবন তোমাদের আশীর্বাদে মতি সাহার মোটর কারখানায় কাজ করতেছে, এইবার আমার বাসনটা দেও। বাসন? কোন বাসন? মা খুব অবাক। আরে সেই যে কাঁসার থেলাটা গো, ওই জীবনের অসুখের সময় বাঁধা দিলাম নি, ওই জীবনের যখন অক্তবমি হলো, বুকে কাটি পোকায় ধরলো, তখন চিকিৎসার জন্য দিলাম নি। মা বলল, ও বাবা, সেই 5 বছর আগেকার কথা, ভুলেই গেছিলাম গো। সেটা তো ওই বাসনের বাক্সেই আছে। ছ্যাঁত করে উঠলো আমার বুকটা। মা তক্তপোষের তলা থেকে কেরোসিন কাঠের বাক্সটা টেনে নিয়ে বাসনপত্র নামালো। ফিরে এসে বলল, কই, নেই তো, তুমি ওটা ঠিক রেখেছিলে তো? জীবনের মা আঁতকে উঠেছিল। হ্যাঁ, কি কি যে বলো বৌদি, স্পষ্ট রেখেছি। মা বলল, দেখো, আমরা কাঁসার বাসন ব্যবহারই করি না। ওই অ্যালুমিনিয়াম বাটি, কলাই করা থালা আর কটা স্টিলের বাসন। এই তো কাঁসা পেতল যা সামান্য আছে সব ওই বাক্সয়ে, থাকলে ওখানেই থাকতো। তুমি বোধহয় দাওনি। এ কি কথা বলছো বৌদি? তুমি যখন বললে যে আর কত ধার নেবে জীবনের মা, কি করে সুঝবে, মাইনের টাকা কবে শেষ হয়ে গেছে, আমি তখন ঘর থেকে ওই কাঁসাটা নিয়ে আসনু, বলনু, এইটা ধরো, জীবনের ওষুধের জন্যে 20টা টাকা দিতেই হবে। তুমি তখন দিলে। মা বলল, আমারও স্পষ্ট মনে আছে, আমি রাখতে চাইনি ওই থালা, বলেছিলাম না, থালা বাটি বাঁধা দিতে হবে না। হ্যাঁ, তা তা মিথ্যে বলবো নি, তুমি বলেছিলে ও কথা। আর বলেছিলে, আরও তো বাড়িতে কাজ করছো, সবার থেকেই নাও। আমি বলনু, সবাই কি তোমার মতো লরম কলজের লোক? তুমি 20টা টাকা দিলে, বাসনটা সরাই রাখলে। মা ওকে বসিয়ে রেখে আবার খুঁজল, চৌকির তলা, আলমারির পিছন, এখানে ওখানে। তারপর বলল, শোনো জীবনের মা, থালাটা হয় দাওনি, নয়তো পরে নিয়ে গেছো, থাকলে যাবে কোথায়? আমি প্রাণপণে চেপে রাখি আমার আর্তনাদ। জীবনের মা বলল, একটা থালা মেরে দিয়ে তুমি কি বড়লোক হবে বৌদি? আরো কিছু বলতে যাচ্ছিল,
মা হঠাৎ রেগে গেল, টাকাটা ওর মুখের উপর ছুঁড়ে দিয়ে বলল, এত বড় আসপর্দা! আমি থালা মেরে দিয়েছি, আমার কাজ করতে হবে না, যেন আর তোমার মুখ না দেখি। থালাটা আমি চুরি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি। মাত্র দিন 10 আগে। আমি যে জানতাম না ওটা জীবনের মায়ের রাখা থালা। আমার টাকার বড় দরকার হচ্ছিল, বিভিন্ন রকম কমিটমেন্ট ছিল আমার। টাকার দরকার। ওই বাক্সে আমাদের কিছু পেতল কাঁসার বাসন আছে জানতাম। একদিন দুপুরে বাক্সের ভিতর হাত দিয়ে যেটা উপরে পেলাম টেনে নিয়েছিলাম। আর কিছুদিন আগে বাবার জমানো ব্রিটিশ আমলের টাকা রূপোর দরে বিক্রি করে সুবিমলের জন্য ফলিক অ্যাসিড দেওয়া আয়রন টনিক কিনেছিলাম। সুবিমলের অ্যানিমিয়া হয়ে গিয়েছিল। ওই থালাটা যখন আমি ব্যাগে ঢোকাই এবং শ্যামবাজারের একটি দোকানে বিক্রি করে দিই, আমার বিবেক একটুও আহত হয়নি, কারণ একটা মহৎ কাজের জন্যে আমি ওই কাজ করছিলাম। থালা বিক্রির টাকায় আমি মাও সে তুংয়ের নির্বাচিত রচনাগুচ্ছ কিনেছিলাম। জীবনের মা যখন সবই আমার অদেষ্ট, আমার পোড়া কপাল বলতে বলতে চলে যাচ্ছিল, আমি আমার মানসিক উত্তেজনা চাপবার জন্য মাও রচনার শতফুল ফুটুক খুলেছিলাম। পড়তে পারছিলাম না। ভেবেছিলাম মাকে ব্যাপারটা বলে দেব, কিন্তু পরদিনই তো জীবনের মা মরে গেল। জীবন তো এসব জানে না, কিচ্ছু জানে না। ও আমাকে পাকা পেঁপে দেয়, বেলফুল দেয়। আমি ভালোবাসায় এত রিক্ত হয়ে যাই যে অসহ্য বোধ হয়। পুরনো অন্যায় খোঁচা মারে। সেই কারণেই বোধহয় ওকে আমার এড়িয়ে চলা। বাড়িতে গাঁক গাঁক, টিভিতে কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপন ফেনা ছড়াচ্ছে, ছেলের সামনে হিম্যান কমিক্স খোলা, ঝুমুর মুখে মুসুর ডাল বাটার আস্তরণ ফ্যানের হাওয়ায় শুকোচ্ছে। ঝুমু বলল, এত দেরি করলে? বিভাসবাবু এইমাত্র চলে গেলেন। আমি বললাম, কিছু কি বললেন উনি? ঝুমু বলল, কেস কমপ্লিকেটেড হয়ে গেছে। হেডমিস্ট্রেস এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। ওরাও অঞ্জলি বসু নামে একটা ক্যান্ডিডেট পাঠাবে, খবর আছে। এক্ষুনি দেখা করো গিয়ে। আমি তক্ষুনি রিক্সা নিয়ে বিভাসবাবুর বাড়ি ছুটলাম। বিভাসবাবু এখানকার স্থানীয় গার্লস স্কুলের সেক্রেটারি। আমার স্ত্রীর চাকরির ব্যাপারে ওকে ধরেছিলাম। আমার স্ত্রী MA পাস, বিয়ে যদিও পাস কোর্সেই, পরে ওই রবীন্দ্রভারতী থেকে MA করে নিয়েছিল। স্কুলের চাকরি এখন বিশাল ব্যাপার, সোজা পথে হওয়া মুশকিল। বিভাসবাবুকে অনেক দিন ধরে বলছি, 1000 টাকা খরচ করব কথাও দিয়েছিলাম। বিভাসবাবু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটা পোস্ট স্যাংশন করালেন। স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রিকুইজিশন গেল। ওখানে আবার আমার বাল্যবন্ধু মধু রয়েছে, বাগবাজারের ছেলে। লাইন করলাম, কথা দিলাম 2000 খসাবো। এদিকে বিভাসবাবুর কাছে জানলাম হেডমিস্ট্রেসের নাকি নিজস্ব ক্যান্ডিডেট আছে। হেডমিস্ট্রেসও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভাসবাবু বললেন, কেস তো গড়বড় হয়ে যাচ্ছে মশাই। অঞ্জলি বসুর নাম যদি এক্সচেঞ্জ পাঠিয়ে দেয় তবে কি করব আমি? ও তো আবার অনার্স MA-তে আবার 51%। আপনি চেনেন মেয়েটাকে? পাড়ায় থাকি, সোশ্যাল ওয়ার্ক করি, চিনব না? সবাইকে চিনি আমি। মেয়েটির বাবা রিসেন্টলি এক্সপায়ার করেছেন। ওর দাদা ওই স্বরাজ মিলের গোডাউন কিপার বোধহয়, তা মিল তো বন্ধ। আরও বোন আছে 2টো। হেডমিস্ট্রেসের কেউ হয় নাকি? কিছু রিলেশন নেই, তবে ওর উপর খুব সিম্প্যাথেটিক। আসলে ওই উইডো হেডমিস্ট্রেস বড় ইগোইস্টিক। আমি যা করব তার উল্টোটা ও করবেই। ওই বুড়ি নাকি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে ইনফ্লুয়েন্স করছে। ওই মেয়েটাও থ্রু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে চলে এলে বুঝতেই পাচ্ছেন ওর সঙ্গে ফাইট করা খুব মুশকিল হয়ে যাবে। হেভি ফাইটিং। বাড়ি ফিরে টিভির ওয়ার্ল্ড নিউজে দেখি শ্রীলঙ্কার ফাইটিং, লেবাননের, ইরান, ইরাকের, সাউথ আফ্রিকার। এদিকে রামের সঙ্গে লব কুশের ফাইটিং চলছে, কৌরবের সঙ্গে পাণ্ডবের। আলাদা আলাদা ফাইটিং, কিন্তু একই ফেনোমেনন, স্বার্থ। আমি বেসিনের ঝাঁঝরিতে লেগে থাকা নুডলসের লম্বা ফিতে টেনে টেনে পরিষ্কার করি। বাবা এসব কিছু দেখে যেতে পারেননি।
এই বেসিন, শাওয়ার, বাথরুমের এই সাদা টালি এসব কিচ্ছু না। কামারহাটির এই জমিটা আগেই কেনা ছিল। গ্যালিফ স্ট্রিটের পুরনো বাড়িটা যখন রামবিলাস কালোয়ার কিনে নিল, আমাদের সব ভাড়াটেকেই কিছু কিছু পয়সা করি দিয়েছিল ওই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। ওই উৎকোচের সঙ্গে নিজের কিছু সঞ্চয় মিলিয়ে কোনো রকমে বাড়ি করেছিলেন বাবা। দেওয়ালে প্লাস্টারও ছিল না। আমি চাকরি পাওয়ার পর একটা বছরও বাবাকে সুখ দিতে পারিনি। হার্ট অ্যাটাকে চলে গেলেন বাবা। তবে মাকে করেছি, যতটা পেরেছি। মায়ের পছন্দ মতো একটা সুন্দর ঠাকুর ঘর করে দিলাম। বোনের বিয়েটাও দেখে গেলেন। সুখেই ছিলেন মা, শুধু ওই ঝুমুর সঙ্গে খিটিমিটি ছাড়া। কি গো, কিছু ব্যবস্থা করো, চাকরিটা বেহাত হয়ে যাবে নাকি? বউ ম্যাক্সির ফাঁক দিয়ে পাউডার ঢালছিল। হ্যাঁ, ভাবছি তো। ভাববার আর কি বা আছে তেমন? হেডমিস্ট্রেসের ক্যান্ডিডেটকে আটকাতে হবে। সুতরাং মধুর বাড়ি যাই। 20 টাকার আবার খাবো সন্দেশ কিনি। বলি, এই যে মধুসূদন, বিপদভঞ্জন, আবার নতুন ঝামেলা হয়েছে একটা। ঝামেলাটার কথা বিস্তারিত বলি। মধুসূদন বলল, হ্যাঁ, আমি দেখেছি ফর্সা রোগা একজন বিধবা মহিলা কদিন ধরে ওই এমপ্লয়মেন্ট অফিসারের সঙ্গে কি সব ফুসুর ফুসুর করছে। দেখা যাক কেসটা কোথায় আছে। তুই এক কাজ কর, 3 পরে আয়, বুঝলি? গেলাম। মধু বলল, ওই অঞ্জলি বসুকে বসিয়ে দেওয়া হচ্ছে। ব্যবস্থা পাক্কা। ওকে ওই ইটিলদা ঘাটে একটা স্কুলে ইন্টারভিউয়ের জন্য পাঠানো হচ্ছে। নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে আবার নতুন ইন্টারভিউয়ের জন্য নাম পাঠানো চলবে না। আর তার পরের সপ্তাহে তোর মিসেসের স্কুলের কেসটা করা যাবে। অঞ্জলি বসুর নাম অটোমেটিক বাদ পড়ে যাবে। অফিসার যদি অঞ্জলি বসুর কার্ড বের করতে বলে, আমরা আইন দেখিয়ে দেব। ওই কেসটা যে করে, ওই ডিলিং ক্লার্কটা মহা ছেঁচড়া, বুঝলি? 1000-এর কমে হবে না। তুই এক কাজ কর, রোববার দিন আয়। রবিবার গেলাম। দাঁতে আটকে আছে মাংসের আঁশ, পকেটে টাকা। মধুসূদনের কাজের মেয়েটি বলল, ওনারা একটু ঘুমোচ্ছেন। বললাম, 5টায় আসবো? ঘন্টা 1.5 সময় রয়েছে হাতে। কি করব? তাহলে জীবনের গ্যারেজে যাই। দাঁতে সুরসুর করছে মাংস কুচি, পকেটে টাকা। অঞ্জলি বসুকে আটকাতে হবে। অঞ্জলির বোধহয় চাকরিটা খুব দরকার। ওর দাদা বেকার, ওর 2 বোন, ওর বাবা নেই। আমি মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী, হালে প্রমোশন পেয়েছি, গোডাউন কিপার। অঞ্জলিকে আমার আটকাতে হয় কেন? জানি না। এটাই নিয়ম, সবাই তাই করে। সবাই এর দোহাই দিও না, একদিন তুমিই না বলতে। ওসব মনে করতে চাই না আর। আপাতত একটাই কাজ, অঞ্জলি বসুকে আটকাতে হবে। ঠিক করে বলতে পারো কেন? ওকে না আটকালে আমার বউ স্লিম হবে না, হলো? দুপুরে ঘুমিয়েই মোটা হয়। মেয়েদের কাগজ থেকে পড়েছে ঝুমু। অঞ্জলিকে না আটকালে আমাদের কত শখ অপূর্ণ থেকে যাবে। পৃথিবীতে কে কার জন্য ভাবে? এরকম কত অঞ্জলি পচে যাচ্ছে এ সমাজে। জীবন গ্যারেজে ছিল না, দেখি বাগানে রয়েছে। বাগানে ঢুকলাম। কাঁঠালি চাপা গাছটার তলায় বসলাম অনেক দিন পর। জীবন নিড়ানি দিয়ে গাছের গোড়া খোঁচাচ্ছিল। আমাকে দেখে আশ্চর্য হলো জীবন। কি ব্যাপার ডাবুদা? এদিকে যাচ্ছিলাম একটা দরকারি কাজে। ভাবলাম একটু দেখা করে যাই। অন্যদিন তো তাড়া থাকে, 2 কথা বলতে পারি না। জীবন বড় খুশি হলো। ভালো আছো ডাবুদা? হ্যাঁ। আর ছেলেটা? হ্যাঁ, ভালোই আছে। বৌদি? না। কেন? না কেন? না না, ভালোই আছে। আচ্ছা জীবন, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মোটামুটি কন্ডিশনে কীরকম দাম হয়? জীবন আমার মুখের দিকে কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল। গাছের পাতার শিশির শিশির। তুমি কিনবে ডাবুদা? না না, কিনবো না, এমনি জিজ্ঞেস করছি। না না, নিতে পারো, নেবেই তো। তোমরা সব পাড়ার ভালো ছেলে ছিলে,
তোমরা কেন? তোর মেয়েটা কেমন আছে রে জীবন? খালি বমি করে, চোখটা বেরিয়ে পড়েছে গো। কি করবি এবার? কি আর করব, যার দিন থাকে। মাটি তৈরি করছিস বুঝি? কিছু লাগাবি? হ্যাঁ, এক কটা চন্দ্রমল্লিকা করব। এই রোববারটায় যা একটু টাইম পাই, অন্যদিন বড্ড খাটালি যায়। এত কাজ করি, তবু মালিক সন্তুষ্ট নয়, বলে কাজ বুঝি না। যত স্ক্রু বল্টু খোলানো আর ক্লিনিং পরিষ্কার সবই আমায় দিয়ে করায়। বড় ইচ্ছে করে গিয়ার বক্সের কাজ, ইঞ্জিন কার্বুরেটরের কাজ করি। বাগানটা কিন্তু বেশ সুন্দর করেছিস জীবন। আমি আর কি করেছি, এটা তো রামযতনের বাগান, ওর কাজটাই তো আমি করছি। আমি না হলে অন্য কেউ করত। একটা বিড়ি ধরায় জীবন আমার পাশে বসে, বলে অনেক দিন পর তোমায় এভাবে পেলাম ডাবুদা। কত কথা মনে পড়ছে। লালমুখো সাহেবগুলো সল্টলেকে মাটি পাঠাতো যারা, মনে আছে? মসিসো, পিচকোমাতো, ঘুড়ি ওড়াও। হরিসার বাড়ির ঝুলন মনে আছে ডাবুদা? কি বিরাট পুতনা রাক্ষসী। পল্টুদাকে মনে আছে? জয়ন্ত, মনা। মনা ওই আলগা হয়ে যাওয়া হাতটা নিয়ে জয়ন্ত ছুটল। মনা তোর হাত নিয়ে যা। থাম 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 জীবন, একটা জিনিস দেখবে ডাবুদা? জানি না কি অবস্থায় আছে এটা। একটা কোদাল তুলে নেয় হাতে। বাগানের কোণার দিকে যেখানে স্থলপদ্ম গাছটা ছিল, সেখানে এখন একটা কামিনী ফুলের গাছ। তার গোড়ার দিকটায় মাটি কুপাতে থাকে জীবন। একটু পরেই কোদালের ফলায় কেমন যেন শব্দ। দুহাতে মাটি সরায় জীবন। একটা মরচে পড়া টিনের বাক্সের মতো কিছু বেরিয়ে আসে। গুপ্তধন নাকি? এগিয়ে যাই। বাক্সটার চারপাশের মাটি তুলে নেয় জীবন। কি আছে রে জীবন? কি বের করছিস? জীবন কিছু বলে না। দুহাত দিয়ে টেনে তুলতে গিয়ে বাক্সটা ভেঙে ভেঙে যায়। আসলে বাক্স নয়, একটা ছোট টিন, বিস্কুটের টিনের মতো। কোদালের আঘাত করতেই টিনের দেওয়াল ভেঙে গেলে ভিতরে পলিথিনে মোড়া কয়েকটা বই দেখা যায়। কর্মযোগ, তরুণের স্বপ্ন, রাষ্ট্র বিপ্লব আর মাও সেতুংয়ের নির্বাচিত রচনাগুচ্ছ। বই খুলে দেখি বিবর্ণ কালিতে আমার নাম। পৃষ্ঠাগুলো ভেঙে যাচ্ছে হলুদ হলুদ। আমি ভীষণ আশ্চর্য হয়ে জীবনের মুখের দিকে তাকাই। নিম গাছের ডালে ডেকে ওঠে কাক। জীবনের মুখটা প্রশান্তিতে ভরে আছে। তোমার বইগুলো দিয়ে দিলাম ডাবুদা। তখন ভীষণ গন্ডগোল। 1971। জয়ন্তর দেহ খালের জলে ভাসছিল। পুলিশ ঘিরছে পাড়া। বাবা আমাকে নিয়ে গেল মুর্শিদাবাদ। পুরো একটা বছর ওখানে কাটাতে হলো। ফিরে এসে দেখি আমার বইপত্তর কিচ্ছু নেই। মা বললেন পুলিশের ভয়ে সব নষ্ট করে দেওয়া হয়েছে। স্কুলের প্রাইজের বইগুলো, নেতাজি, বিবেকানন্দর বইও পুড়িয়ে দিয়েছেন মা। ভেবেছিলাম কিনে নেব আবার। আস্তে আস্তে বই হারানোর দুঃখ ধূসর হয়ে গেল। ওই সব বই আর কেনা হয়নি। বইগুলো আঁকড়ে ধরি আমি, খামচে ধরি হারানো ইচ্ছের দিন। সারা শরীর শিরশির করে, কান্না কান্না লাগে। সেই কচি কচি পাতা গজানোর পর শুকনো স্থলপদ্ম গাছটার আনন্দ আমি বুঝে যাই। আমার গায়ে শিরশির করছে পাতা, চোখে দুলদুল করছে জল। ওই অবস্থায় আমি জীবনের দিকে নির্বাক চেয়ে থাকি। জীবন বলে, তুমি যখন পালালে ডাবুদা, মাসিমায় একদিন ডাকলেন, এক ব্যাগ বই দিয়ে বললেন জ্বালাই দিস, কাউকে বলিস না যেন, বই দেখলেই পুলিশ হেনস্থা করবে। একটা গাড়ির পেট্রোল ছিটিয়ে নিস একটু। আমি বাগানে নিয়ে এলাম। বইগুলো নষ্ট করিয়ে দিতে খুব মায়া লাগলো ডাবুদা, খুব কষ্ট হলো।
আমি তো লেখাপড়া জানি না ভালো। মলাটের ছবিতে দেখলাম স্বামীজির ছবি, নেতাজির ছবি, লেলিন, মাও। সারা দেওয়ালে দেওয়ালে তখন মাও সেতুংয়ের ছবি গো ডাবুদা। পল্টু দ্বারা তার নামে জিন্দাবাদ দিতে দিতে মরে গেল। আমি কি পারি পোড়াতে? ভাবলাম এইসব থাক, পরে আবার একদিন ঠিক দরকার হবে। যে কটা আঁটলো ওই ছোট টিনে প্লাস্টিকে মুড়ে রেখে দিলাম। তারপর তো আর মৌকাই পেলাম না যে তোমাকে কথাটা ভেঙে বলবো। কি যে আতান্তরে পড়েছি আমি। আমার দাঁতে আটকে আছে মাংস কুচি, পকেটে খচখচ করছে টাকা, হাতে পলিথিন জড়ানো বইয়ের মমি। মধুসূদন আমার বন্ধু, ও ঘুমোচ্ছিল। এতক্ষণে ওর ঘুম ভেঙে গেছে। ওর কাছে আমার যেতে হবে। আজ আমি পারবো না, কিছুতেই যাব না ওদিকে। আমি টের পাই শুকনো গাছে নতুন পাতা গজানোর শিশির শিশির। জীবন, জীবন রে।